কমিটির আহ্বায়ক তিনি উপস্থিত আছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কথা শুরু করার আগে ধনঞ্জয় ত্রিপুরা তিনি 4 দফা দাবির আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে আজ থেকে 50-51 বছর আগে 1975 সালের 3রা মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস দলের সুখময় সেনগুপ্ত, তার পুলিশ বাহিনীর গুলিতে প্রাণ দিয়েছেন। তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এবং তার পরিবার পরিজনদের প্রতি আমাদের সহানুভূতিও জ্ঞাপন করছি। শুরু থেকেই দুজন কমরেড আপনাদের সামনে কথা বলেছেন এবং ধনঞ্জয় ত্রিপুরার শহীদ হওয়ার পেছনে যে ঘটনা সে সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, অল্প সময়ের মধ্যে, কারণ এমনিতেই সভাটা আরম্ভ হতে দেরি হয়ে গেছে। আপনারা ফিরে যাবেন, আমাদের আরও কিছু অন্যান্য নির্ধারিত কাজ আছে। রাজন্য শাসনের সময় থেকেই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের স্বার্থে কাজ করার যে কোনো প্রচেষ্টাকেই অবদমিত করার চেষ্টা চলেছে। কমরেড রাধাচরণ বলবার চেষ্টা করেছেন ত্রিপুরায় রাজনৈতিক দলের অভাব নাই, কিন্তু তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে মাঝে মাঝে বিভিন্ন স্লোগান তুলে, হয়তো স্লোগানের মধ্যে ইতিবাচক দিক আছে, কিন্তু তার বাস্তবায়নের জন্যে যে দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা দরকার, সেই সংগ্রামে অংশগ্রহণ করার পরিবর্তে তার বিরুদ্ধচারণ করে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে সে আন্দোলনগুলিকে অবদমিত করার চেষ্টা করে, বিপদগামী করার চেষ্টা করে। এটা বাস্তব। সেদিক থেকে যেটা বলছি, আমাদের ত্রিপুরাতে রাজন্য শাসন ছিল এবং সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজারা তার উপজাতি জনগণের অন্তর্ভুক্ত, তারা শাসন করেছেন, কিন্তু রাজ্যের এবং উপজাতি জনগণের কল্যাণে উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, ভূমিকা গ্রহণ করা দরকার, কর্মসূচি নেওয়া দরকার, তা কিন্তু তারা গ্রহণ করেনি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই সব মিলিয়ে যদি দেখি আমরা, আমি সংক্ষেপে উল্লেখ করলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ত্রিপুরার জনগণের বৃহত্তম অংশ ছিলেন সেই সময় উপজাতি অংশের মানুষ। আদমশুমারিতে দেখা গেছে সেই সময়ের প্রায় 52 থেকে 55% ছিলেন উপজাতি অংশের মানুষ। বড় অংশ নিরক্ষর। এই পরিস্থিতিতে প্রথম উদ্যোগ গ্রহণ করে জনশিক্ষা সমিতি, সভাপতি সুধন্যা দেববর্মা, সাধারণ সম্পাদক হেমন্ত দেববর্মা। দশরথ দেব কলেজে পড়েন, তিনি হয়েছিলেন সহসভাপতি। সব মিলিয়ে 11 থেকে 12 জনকে নিয়ে কমিটি। তারা বেসরকারি উদ্যোগে, যেহেতু রাজন্য শাসন কোনো উদ্যোগ নিল না, তারাই এটা বুঝতে পারলেন যে আমরা যদি নিজেরা উদ্যোগ না নেই তাহলে আমাদের যে জনগণ, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যাবে না,
তাদেরকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা যাবে না, এবং তা যদি করা না যায় তাদের চিন্তা চেতনা ভাবনা তার মধ্যে উন্নতি ঘটানো এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে তাদের কি ভূমিকা গ্রহণ করা দরকার সেই সম্পর্কে সচেতন করে তোলা যাবে না, সংগ্রাম সংগঠিত করা যাবে না। দেখা গেল ত্রিপুরার সর্বশেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ইতিহাস পড়লে দেখা যায় 184 জন নাকি রাজা ছিলেন, সবাই উপজাতি অংশের। আমি শেষের কথা বলছি। তারা তো অন্য কিছু দাবি করেনি, রাজন্য শাসনের অবসান চাই, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে রাজা থাকতে আমরা দিতে চাই না, আমাদের মধ্যে কেউ রাজা হতে চাই, এরকম দাবি কিন্তু করেননি। তাদের মূল কথা হচ্ছে নাম লিখতে পারে না, পড়তে পারে না। এই জায়গাটার মধ্যে সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল, রাজন্য শাসন, তারা সেই ভূমিকা নেয়নি। আমরা তাই বেসরকারি উদ্যোগে স্কুল করব, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা একটু লেখাপড়া জানে তারা সেগুলো চালাবে, আমাদের পরিবারের এই যে ছেলেরা মেয়েরা তাদের মধ্যে শিক্ষার আলো আমরা পৌঁছে দেব। বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কেন? তিনি কিন্তু লেখাপড়া শেখা মানুষ, তার ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া শেখা মানুষ। তারা ত্রিপুরায় যত না পড়েছেন, তারা বাইরে এমনকি বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন। এতে আমাদের কিন্তু সেই সময় যারা লড়াই সংগ্রাম করেছেন তারা ঈর্ষার কাতর ছিলেন না। তারাও ত্রিপুরা হতে পারে রাজ পরিবারের, তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, আপত্তি কি? তা আমরাও তো আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাই। তাহলে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ভীতিটা কি? তিনি উপলব্ধি করেছেন এই যে স্কুল করবে, নিরক্ষরতা মুক্ত হতে সাহায্য করবে, শিক্ষার আলো পৌঁছে দেবে, তারা তো শুধু নিজের নাম লিখতে পারবে, চিঠি লিখতে পারবে, চিঠি আসলে পড়তে পারবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তাদের চেতনার উন্মেষ ঘটবে, তাদের সুবিধা অসুবিধা দায়ীকে এটা বুঝবে, এর থেকে মুক্তির পথ কি, কি পথে তারা অগ্রসর হলে পর এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, এটা তারা বুঝতে পারবে। এবং এটা মূলত শেষ পর্যন্ত রাজন্য শাসনের বিরুদ্ধে যাবে আগাম। এবং আমি যেটা বলবো এটা সঠিক উপলব্ধি, তাতে তার মধ্যে একটা ভীতি তৈরি হয় যে না, এই যে জনশিক্ষা সমিতি, তাকে বাড়তে দেওয়া যাবে না, তাকে স্কুল করতে দেওয়া যাবে না, শিক্ষার আলো পৌঁছে দেওয়ার তাদের যে স্বতঃপ্রণোদিত উদ্যোগ, একে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। একে ভাঙবার জন্য, বিপদগামী করবার জন্য বিকল্প সংগঠন তৈরি করার চেষ্টা করেছেন এই আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজ, যেখানে সেই টিলাতে এই সম্মেলনের আয়োজন করেছিলেন। সুধন্যা দেববর্মা, হেমন্ত দেববর্মা, এদেরকে এই সম্মেলনের প্রথম রাত্রিতে ধরে নিয়ে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক নির্যাতন সংগঠিত করার চেষ্টা করেছেন। আমি বিস্তৃত যাচ্ছি না, উল্লেখ করছি। লক্ষ্যটা কি? তাদের ধারণা ছিল, রাজার ধারণা ছিল এদেরকে দমাতে পারলেই এই যে শিক্ষার আলো প্রসারিত করার এই যে ভূমিকা, এই যে প্রয়াস, এটাকে দমন করা যাবে, কিন্তু পারেননি। মহারাজা একটা সংগঠন তৈরি করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর এই সংগঠনটা অতীত হয়ে যায়। জনশিক্ষা সমিতির আন্দোলন চলতে থাকে। তারা প্রায় 400-র উপর স্কুল স্থাপন করেছিলেন। সরকার থেকে কোনো পয়সা দেয়নি, একজন শিক্ষকের বেতন দেয়নি। গ্রামে ঘুরে ঘুরে জনশিক্ষা সমিতি তাদের পরিবারের মধ্যে যে ছেলেরা মেয়েরা 7, 8, 9, 10 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, তাদেরকে বাছাই করে নিয়ে স্কুলগুলো চালাবার চেষ্টা করেছে। স্কুল তৈরি করেছেন গ্রামের মানুষ, জঙ্গলে গেছেন, ছন কেটেছে, বাস কেটেছে, নিজেরা মাথার ঘাম পায়ে ফেলেছেন, রক্ত জল করেছেন, নিজেরা স্কুল তৈরি করেছেন। তাদের ছেলে মেয়েরাই একটু লেখাপড়া যারা জানেন, তারাই সেখানে বিনা বেতনে এই গ্রামের ছেলেদের মেয়েদের তারা শিক্ষিত করার চেষ্টা করে। এরকম পরিস্থিতিতে রাজন্য শাসনে একজন
আর্মির রিটায়ার্ড অফিসার, তিনি ত্রিপুরায় রাজাই তাকে এনেছিলেন, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন। তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলেন, সরকার তো কিছু করছে না, আমরা করছি, এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, কেন রাজন্য শাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে না? তুমি লেখাপড়া জানা মানুষ, ভূমিকা নাও। সে উদ্যোগ নিয়ে প্রায় 3 থেকে 350 স্কুলকে সেখানে সরকারি অনুদান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। সম্ভবত এই নিয়ে রাজার সাথে এই ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন, তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজন্য শাসন, তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না, তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করলাম, শুরু হয়েছে এ দিয়ে। তার পরবর্তী সময়ে রাজা 1947 সালের মে মাসে প্রয়াত হন। সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে থাকবে। চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা, এদের নামধাম ইতিহাসের পাতায় এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্যে ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গেই থাকব। এবং শেষ পর্যন্ত এই যে অপপ্রচেষ্টা চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বীরেন দত্ত একলা না, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজেই এদের নেতা কর্মী সংগঠকদের কোনো মতেই স্বাভাবিকভাবে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দশরথ দেব সহ বীরেন দত্তদের উপস্থিতিতে অঘুর দেব বর্মা, সিপিআই যিনি নেতা ছিলেন তখন, একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা 4-5 জন মিলে 2 দিন যাবত আলোচনা করে সিদ্ধান্ত করেন শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে চলবে না। কাজ, খাদ্য, বাড়ি, ঘর, রাস্তাঘাট, জল, সেচ, এই সমস্ত মিলিয়ে এটা পূর্ণাঙ্গ সচ্ছল জীবনযাত্রা নির্বাহ করতে গেলে পর এটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। এবং গণতন্ত্র চাই, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার চাই। তাহলে কি করতে হবে? জনশিক্ষা সমিতির নামে তো কাজ করতে গেলেই আমরা আক্রান্ত হচ্ছি, নতুন সংগঠন তৈরি করতে হবে। তখনই তৈরি হলো মুক্তি পরিষদ, এবং গোপনীয়তা রক্ষা করে এই মুক্ত পরিষদ কাজ শুরু করে, তার ইস্তাহার তৈরি করে, তার লক্ষ্য উদ্দেশ্য ঘোষণা করে, দৃষ্টিভঙ্গি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই জায়গায় প্রথম সভাপতি দশরথ দেব, সাধারণ সম্পাদক অঘুর দেব বর্মা, আত্মগোপনে থেকেই তারা কাজ করছিলেন। মূল কেন্দ্রটা তখন ছিল খোয়াই, একদিকে সদর, আরেকদিকে কমলপুর। আর তখন চলিলাম বিশ্রামগঞ্জ, এই যে এলাকা, এই এলাকার মধ্যে মূলত দায়িত্ব পালন করছিলেন অঘুর দেব বর্মা, তিনি সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাদের উপর যখন আক্রমণ আসলো, মিলিটারি দলন করার চেষ্টা করলো, তাকে মোকাবেলা করার জন্য হাতে অস্ত্র নিতে বাধ্য হন মুক্তি পরিষদ। একে প্রতিহত করতে হবে। আরেকদিকে আমাদের অর্থনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক যে অধিকার তা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। কাজ, খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একটা সচ্ছল মানুষের জীবনযাত্রা গড়ে তোলবার জন্য আমরা প্রয়াস করব। তারা একটা বিকল্প কর্মসূচি নিয়ে নির্ধারিত এলাকায় মুক্তি পরিষদের নেতৃত্বে কাজ তারা শুরু করার চেষ্টা করেন, এবং এদেরই উদ্যোগে গোপনীয়তা রক্ষা করে আগরতলায় প্রথম প্রায় 10 সহস্রাধিক মানুষের সমাবেশ হয় আপনার উমাকান্ত স্কুলের ময়দানে। এবং তাতে মূল স্লোগান ছিল প্রজার ভোটে আমরা সরকার চাই, গণতান্ত্রিক স্লোগান। এবং পুলিশ কাকপক্ষীয় টের পায়নি যে 10,000 মানুষ এভাবে ঢুকে গেলেন এবং তারা ফিরে যাচ্ছেন।
তাদেরকে আটকাবার চেষ্টা করে এই সম্মিলিত অংশের জনগণ এই নেতাদেরকে পুলিশ জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে প্রতিহত করে, তাদেরকে মুক্ত করে তাদের নিয়েই এই 10 সহস্রাধিক মানুষ তারা কিন্তু নিজ নিজ এলাকায় তারা ফিরে যান। এই ইতিহাস যে সবাই জানে ঘটনা তা না, অন্য কোনো দল না, অন্য কোনো সংগঠন না, এরাই এই গণমুক্তি পরিষদের আন্দোলন, জনশিক্ষা সমিতি, তার পরবর্তী সময়ে মুক্তি পরিষদ। এর মধ্যে সেখানে গিয়ে দেখা গেল অঘোর দেববর্মা তিনি এসে মুক্তি পরিষদের মিটিংয়ে বসে বলছেন মুক্তি পরিষদকে এখনই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হতে হবে, তা না হলে পরে তার পক্ষে মুক্তি পরিষদে থাকা সম্ভব না। দশরথ দেববর্মা তখন বুঝাবার চেষ্টা করেছেন, আরে কমিউনিস্ট কি, কংগ্রেস কি, এই দল সেই দল, তার কর্মসূচি কি মানুষ সবাই ভালো করে জানে না। আমরা কিছু লোক হয়তো পড়াশোনা করছি, আমরা মুক্তি পরিষদ করছি, আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া, লক্ষ্য উদ্দেশ্য আমরা ঘোষণা করেছি, আমাদের সমস্ত জিনিস ছাপিয়ে মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে, আমরা ঘুরে ঘুরে প্রচার করে মানুষকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করার চেষ্টা করছি। সেখানে কমিউনিস্ট কংগ্রেসের প্রশ্নগুলি তো আমরা আনছি না। তুমি হঠাৎ করে বলছো আমাদেরকে এখন সবাইকে কমিউনিস্ট পার্টিতে নাম লেখাতে হবে, এখন থেকে মুক্তি পরিষদ মানে কমিউনিস্ট পার্টি, এটা কি করে হয়? এটা তো ঠিক হচ্ছে না। মানুষ বুঝুক, উপলব্ধি করুক এবং তার নিজের চেতনা অভিজ্ঞতার নিরিখে মানুষ ঠিক করবেন তারা কোন দল করবেন করবে না। কিন্তু অঘোর দেববর্মা এটা মানতে রাজি না। তিনি বলছে তাহলে আমি আর গণমুক্তি পরিষদে নাই, আমি পদত্যাগ করলাম, আমি আলাদা করে সংগঠন করব। তাকে বাদ দিয়েই নূতন করে সাধারণ সম্পাদক ঠিক হলেন এবং সেখানে আবার ওই হেমন্ত দেববর্মাকে সাধারণ সম্পাদক করা হলো। তিনি প্রথম কেশিয়ার ছিলেন। শুরু হলো আন্দোলন। অঘোর দেববর্মা চলে গেলেন, তিনি বিকল্প সংগঠন তৈরি করার চেষ্টা করলেন। কিন্তু আপনাদের জানার জন্য বলছি, এই দশরথ দেবরাই গণমুক্তি পরিষদ তার নেতৃত্বে গোটা ত্রিপুরা রাজ্য না হলো তার নির্দিষ্ট কিছু এলাকায়, কমলপুর খোয়াই সদরের একটা বড় অংশ বিকল্প একটা কর্মসূচির সামনে রেখে এটা মানে প্রকৃত মানুষের যে জীবনযাত্রা তা যাতে প্রতিষ্ঠা করা যায় তার জন্য কাজ করছিলেন। তারা তখন উপলব্ধি করছিলেন যে আমরা তো বিচ্ছিন্নভাবে গণমুক্তি পরিষদের নেতৃত্বে আন্দোলন করলে চলবে না, আমাদের দরকার সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন সরকার আছে কেন্দ্রে, এদের মধ্যে খোঁজখবর করে দেখা দরকার আমরা যে ত্রিপুরা আন্দোলনটা করছি, উপজাতি, অনুপজাতি, গরিব অংশের মানুষ, আমাদের যে মূল সমস্যাগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জমি, মাথা গুঁজবার জায়গা, লজ্জা নিবারণের কাপড়, আমাদের ভাষার অধিকার, আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করার যে অধিকার, এগুলো নিয়ে কারা ভাবনা চিন্তা করেন। সেই সময়ে তারা উপলব্ধি করেন যে না, একমাত্র কমিউনিস্ট পার্টি তারাই আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছি তারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন এবং তাদের মধ্যে তখন এই উপলব্ধি আসে যে আমাদের একটা পার্টির সাথে থাকতে হবে, সর্বভারতীয় মানুষের সমর্থন চাই। এবং তারা জানতেন বীরেন দত্ত প্রমুখেরা তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে আছে, তাদের সঙ্গে সম্পর্ক খুব নিবিড়। তাদের পরামর্শকে ভিত্তি করে যেমন জনশিক্ষা সমিতি, তাদের সাথে পরামর্শ করে যেমন আপনার মুক্তি পরিষদ, তাদের সাথে পরামর্শ করে যেমন কর্মসূচি, তাদের সাথে পরামর্শ করে যেমন আন্দোলন, বিকল্প কর্মসূচি, সব কিছু সত্ত্বেও তারা কিন্তু চট করে কমিউনিস্ট পার্টিতে যাননি। এই সারা ভারতবর্ষের অভিজ্ঞতাগুলি নিয়ে তারা একটা জায়গায় তখন আস্তে আস্তে আসতে শুরু করলেন যে না, আমাদের তো একটা পার্টির সাথে থাকতে হবে, সর্বভারতীয় সমর্থন চাই এবং এটা বোধহয় কমিউনিস্ট পার্টি ছাড়া বিকল্প নাই। এরকম পরিস্থিতিতে গণমুক্তি পরিষদের নেতৃত্বের কাছে প্রস্তাব আসে। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে প্রতিনিধি আসে, আসাম থেকে বুঝে সমস্ত কিছু বলবার চেষ্টা করেন এবং তারা সেখানে ঐক্যবদ্ধ হন, রাজি হন। তারা কমিউনিস্ট পার্টি সেখানে তৈরি করেন এবং সেই জায়গায় রাখাল রাজকুমার, তিনি ত্রিপুরার মানুষ ছিলেন না, তিনি আসামের বাসিন্দা ছিলেন। সেখানে কমিউনিস্টদের উপর আক্রমণ আসে, আত্মরক্ষা করবার জন্য তাকে ত্রিপুরা আসতে হয়েছিল এবং তাকে আশ্রয় দিয়েছিলেন এই মুক্তি পরিষদের সমর্থক পরিবার এবং তার সাথে মুক্তি পরিষদের নেতৃত্বের একটা সম্পর্ক তৈরি হয়। নেতৃত্ব জানতে পারেন
রাখাল রাজকুমার তিনি কমিউনিস্ট পার্টি করেন এবং রাখাল রাজকুমারও জানতে পারেন যে কমিউনিস্ট না হলেও গণমুক্তি পরিষদের নেতৃত্বের সাথে এখানকার যারা কয়েকজন কমিউনিস্ট পার্টি করেন বীরেন দত্ত সহ এদের সাথে তাদের একটা সম্পর্ক আছে। তিনি আন্তরিকভাবে খুবই উৎসাহিত হয়েছেন। যখন এই নতুন করে 50-52 জনকে নিয়ে কমিটিটা তৈরি হয় সেই বড়মোড়ার পাহাড়ে উপজাতি বাড়িতে, সেই জায়গায় তাকে সেখানে সম্পাদক সেখানে মনোনীত করা হয়। উপজাতি অংশের মানুষের মধ্যে আপত্তি ছিল যে এটা কি কাণ্ড, ভদ্রলোক তো নতুন এসছেন, তাকে চিনি না জানি না, ত্রিপুরাও সে ভালো করে জানে না, তাকে আমরা সম্পাদক করে দিচ্ছি, দশরথ দেব কেন হবে না? তখন তাদেরকে বুঝিয়ে বলা হলো যে এটা হতে গেলে পরে একটু অভিজ্ঞতা সম্পন্ন পুরনো কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত এমনদের মধ্যে কাউকে নেতৃত্বে বসাতে হয়, তা না হলে তো এটা হবে না। দশরথ দেব তো আজকে মাত্র মেম্বার হলেন, কি করে তাকে চট করে আমরা সম্পাদক করি? দশরথ দেবী তাদের বুঝিয়ে বলেন এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি তৈরি করার পদ্ধতি এবং এটাকে মেনেই কাজ করতে হবে, এটাই তাদের গঠনতান্ত্রিক পন্থা প্রকরণ। কাজেই আপত্তি কি আছে? রাখাল রাজকুমার তিনি কমিউনিস্ট পার্টির লোক, পুরনো লোক, অভিজ্ঞ মানুষ, এটা সুবিধা হবে। কাজেই দশরথ দেব তিনি আছেন, তিনি থাকবেন, তিনি তো ত্রিপুরা ছেড়ে যাচ্ছেন না। কেন আপনারা এটা নিয়ে শুরুতেই এটা মানে বিরোধ তৈরি করার চেষ্টা করছেন? রাখাল রাজকুমারই আমাদের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক হবেন এবং শেষ পর্যন্ত দশরথ দেবের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই রাখাল দেব মানে রাজকুমারকে, তিনি মণিপুরী অংশের মানুষ এবং পরবর্তী সময় বিরাট সময় তিনি অবিভক্ত কৈলাসহর মহকুমার যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে তিনি বসবাস করছেন, তার বাড়িঘর আমি দেখেছি, তিনি সম্পাদক হন। আমি কথাগুলি বলছি সেখান থেকে এই ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনটা নতুন চেহারা নেয়। সেই সম্পর্কে কমরেড প্রণব বলার চেষ্টা করেছেন, আমাদের গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক বলার চেষ্টা করেছেন। আস্তে আস্তে সেখানে যেটা দেখা গেল যে 3-4টা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসলো। এর মধ্যে একটা হচ্ছে রাজা উপজাতিদের জন্য একটা এলাকা সংরক্ষিত রাখতে চেয়েছিলেন, এটা কংগ্রেস সরকার মানতে রাজি না, এটা ভেঙে দিয়েছে। এটা উপজাতিদের নিরাপত্তার বিরুদ্ধে আঘাত। তার ভাষা, এই ভাষায় লেখাপড়ার সুযোগ নাই, এই ভাষায় লেখাপড়ার সুযোগ চাই। এটা রাজ্যে তখন সরকার চলছে, কংগ্রেস সরকার চলছে, কেন্দ্র কংগ্রেস, রাজ্য কংগ্রেস, কেন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাবে না? এবং সেখানে পরবর্তী দাবি যেটা, সেটা হচ্ছে উপজাতি অধ্যুষিত এলাকাকে নিয়ে আমাদের সংবিধানের মধ্যে আছে যে তাদের জন্য স্বয়ং শাসনের একটা প্রশাসনিক ব্যবস্থা চাই, এটা করতে হবে ত্রিপুরায়। এবং তারপরে যে প্রশ্নটা এখানে এসছে সেটা হচ্ছে জমি বেআইনিভাবে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের যে ভূমি সংস্কার আইন, তাতে উপজাতিদের জমি অনুপজাতিদের হাতে হস্তান্তরিত হতে পারে না, কিন্তু বিরাট অংশের উপজাতির জমি অনুপজাতিদের হাতে হস্তান্তরিত হয়েছে। এই জমি পুনরুদ্ধার করে উপজাতিদেরকে ফিরিয়ে দিতে হবে। এই 4টা দাবি নিয়ে মুক্তি পরিষদ আলাদা করে আন্দোলন শুরু করলেন এবং এই যে দাবিগুলো দেখা গেল সারা ভারত কৃষক সভা, এটা অনুপজাতিদের নিয়ে কৃষক আন্দোলন, তারাও এই দাবিগুলি সমর্থন করছেন। এবং তখন দেখা গেল সিপিআই তারাও এই দাবিগুলি বিরোধিতা করছে না, তারা যে উপজাতিদের মধ্যে সংগঠন তৈরি করেছে তারা এটার বিরোধিতা করছে না, তারা এটাকে সমর্থন করছেন। এই করতে করতে 1967 সাল উপজাতি যুব সমিতি তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজবাড়িতে বসেই রাজন্য শাসকদের সহযোগিতা নিয়েই এই সংগঠন তৈরি হয়। তারাও কিন্তু এই দাবিগুলি বিরোধিতা করে না, তারাও এগুলি সমর্থন করে। তখন ছোটোখাটো পরিসরে আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে, কিন্তু না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার এই দাবিগুলি কার্যকরী করছে। এরকম পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ তারা সিদ্ধান্ত করলো যে এরা যখন অনেকেই সমর্থন করছে মুক্তি পরিষদের সঙ্গে না, আমরা দেখি না একসাথে আন্দোলনটা করা যায় কিনা। তারা কনভেনশন ডাকলেন, তাতে সিপিআই নেতৃত্বে পরিচালিত যে মুক্তি পরিষদ তারাও আসলেন, উপজাতি যুব সমিতি তারাও আসলেন, গণমুক্তি পরিষদ তারাও থাকলেন, উপজাতিদের মধ্যে যুবকদের সংগঠন তারাও থাকলেন। সেখানে আলাপ আলোচনা করে তারা 2 দিনের কনভেনশন করলেন, করে এই 4 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন হবে
তার জন্য তারা সিদ্ধান্ত নিলেন এবং দেখা গেল আস্তে আস্তে এটার জন্য প্রচার মানে সংগঠিত হতে থাকে। সাধারণ মানুষ, উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এই দাবির প্রতি একটা সমর্থন। এই না যে অনুপজাতি অংশের মানুষের তো উপজাতিদের স্বার্থে আমরা এটাকে কেন সমর্থন করব, এরকম সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেখায়নি। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতিদের স্বার্থের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত এই 4টি দাবি হওয়া সত্ত্বেও তাকেও সমর্থন করে। ফলে দেখা যাচ্ছে উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যে একটা সেখানে এই আন্দোলনটাকে শক্তিশালী করার একটা আগ্রহ লক্ষ্য করা যায়। এবং এই আন্দোলনটা যেহেতু রাজ্যে কংগ্রেস সরকার চলছে, তারা যেহেতু এই দাবিগুলি কার্যকরী করছে না, তার উপরেই সেখানে চাপটা এই আন্দোলনের মঞ্চ থেকে বাড়তে শুরু করে। এবং কেন রাজ্য সরকার এগুলি কার্যকরী করবে না, এবং কেন মহারাজা উপজাতিদের জন্য যে এলাকাটা সংরক্ষিত রাখার চেষ্টা করলো এটাকে কেন ভাঙলে, এবং রাজ্যপাল এখানে অর্ডিন্যান্স জারি করলো, বিধানসভায় নিয়ে যাওয়ার আগেই অর্ডিন্যান্স জারি করে এটাকে আইনে পরিণত করে এই রিজার্ভটা ভেঙে দিলে, এটা কেন করলে, এই নিয়ে সেখানে দেখা গেল আন্দোলনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং এটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে ত্রিপুরার এটা একটা চেহারা নিতে আরম্ভ করে। এরকম একটা জায়গায় গিয়ে সিপিআইয়ের নেতৃত্ব এবং তাদের যে মুক্তি পরিষদ এবং টিউজেস, তাদের সঙ্গে একটা দুইটা কর্মচারী সংগঠন, তারা একসাথে মিলে ঠিক করলেন যে না, এই আন্দোলন আমরা থাকবো না। কারণটা কি আপনারা শুনেছেন যে এটাতে বাঙালিরা চলে আসছে, এটা ট্রাইবেলদের দাবি। তো এই দাবিটা বাঙালিরা আসবে কেন? বাঙালিদের বাদ দিয়ে শুধু ট্রাইবেলরা এই আন্দোলন করবেন, বাঙালির রাষ্ট্রে এই আন্দোলন আমরা থাকবো না। দর্শকদের বুঝাবার চেষ্টা করলেন, আরে ট্রাইবেল একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। 34-35 ভাগ ছিল, 55-56 ভাগ। অবাঙাল অনুপজাতি যারা, তারা সংখ্যায় বেশি দেশ ভাগের পর। এটা তো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তাদের মধ্যে একটা গণতান্ত্রিক শক্তি বাঙালি হলেও তারা আমাদের এই দাবিকে সমর্থন করছেন। এটা তো আমাদের আন্দোলনটাকে শক্তিশালী হতে, সাফল্য লাভ করতে সহায়ক হবে। এটাকে কেন বিরোধিতা করছেন? আমরা তো এটাকে সমর্থন করি না। তারপরে দেখা গেল এরা যে বাঙালিদের নিয়ে আন্দোলন করতে রাজি না, তারা বললেন আপনারা যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করছেন, আমরা আপনাদের সঙ্গে নাই, এই আন্দোলন কমিটি থেকে আমরা পদত্যাগ করছি এবং আমরা আমাদের মতো চলবো, আপনারা আপনাদের মতো করুন। এটা করে এরা বেরিয়ে গিয়ে সারা ত্রিপুরায় নানা ধরনের প্রচার আন্দোলন সংগঠিত করতে শুরু করে। এবং দেখা গেল তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, মূল আক্রমণটা কেন্দ্রীভূত করছে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। পরিষ্কার। এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে গেল এরা তো আসলে কংগ্রেসকে রক্ষা করতে চাইছে, এরা তো উপজাতি জনগণের স্বার্থ রক্ষা করতে চাইছে না। এটা আদায়ের জন্য যে গণতান্ত্রিক ঐক্যবদ্ধ আন্দোলন, এটাকে বাধ্যত দাবিগুলি সমর্থন করলো, আসলে তলে তলে এই আন্দোলন যাতে সাফল্য অর্জন না করে তার জন্য তারা এই ষড়যন্ত্র এবং চক্রান্তটা করছে। এই পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ উপলব্ধি করলো যে না, আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের একটা বৃহত্তর মঞ্চ তৈরি করতে হবে। তখন তারা এই আগরতলার চিলড্রেন্স পার্কের কমিউনিটি হল ছিল তখন, তাতে তারা গণতান্ত্রিক কনভেনশন ডাকেন। তাতে মুক্তি পরিষদ, কৃষক সভা সহ ছাত্র, যুব, মহিলা, শ্রমিকদের সমস্ত সংগঠনের নেতৃত্ব তারা সেখানে আমন্ত্রিত হন। আমার নিজের এখনো মনে আছে, আমি তখন ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা আমন্ত্রিত হয়ে সেখানে যাই। যুব ফেডারেশনের কর্মীরা যান, কৃষক সভা যান, মহিলা সমিতি যান, সিআইটিউ তখন এত বড় না, এখন যেমন তার 40টা-42টা সংগঠন, তখন 15টা-16টা সংগঠন, ছোট্ট। তাদেরও প্রায় প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীরা এই কনভেনশনের মধ্যে উপস্থিত হন। সেখানে আলোচনা করে একটা আলাদা সংগ্রাম কমিটি, আন্দোলন কমিটি তৈরি হয়। সেখান থেকে ঘোষণা দেওয়া হয় যে আমরা এখানে প্রথমত আগরতলা একটা বড় জমায়েত করব, বিধানসভা অভিযান করব, এই সরকারের কাছে আমরা এই 4টা দাবি আমরা উপস্থিত করব এবং পরবর্তী সময়ে ত্রিপুরার বিভিন্ন মহকুমায় মহকুমায় আমরা জনসভা সংগঠিত করব। এই যে ট্রাইবেল থেকে বাঙালি, বাঙালি থেকে ট্রাইবেলকে আলাদা করার এই ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এটা আমরা মানুষকে বুঝিয়ে বলবো, আমাদের মধ্যে ঐক্য আমরা রক্ষা করার চেষ্টা করব।
এবং যদি তারপরেও আমাদের দাবিগুলি কার্যকরী না হয় তাহলে আমরা একদিনের আইন অমান্য আন্দোলন আমরা যাব। আগরতলায় ঐতিহাসিক জমায়েত হয়, হাজার হাজার মানুষের সমাবেশ, ট্রাইবেল নন ট্রাইবেল মিলিতভাবে, এবং এই সমাবেশকে সফল করার জন্য আমাদের অভিজ্ঞতায় আমার এখনো মনে আছে, ছাত্ররা যুবকরা আগরতলা থেকে গ্রামে গিয়ে বস্তা কাঁধে নিয়ে ধান চাল টাকা ইত্যাদি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি, ধান বিক্রি করেছি। এই টাকা এনে এই জমায়েত সংগঠিত করবার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদের হাতে আমরা টাকা তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই জমায়েত আপনার একটা ধর্মনগর থেকে পায়ে হেঁটে এসছে, সাবরুম থেকে পায়ে হেঁটে এসছে, এবং আগরতলা এই জমায়েত হয় এবং চিলড্রেন্স পার্কে সেখানে এই সমাবেশ করে ডেপুটেশন ইত্যাদির ব্যবস্থা করা হয়। এবং এর পরবর্তী সময়ে যখন মহকুমায় মহকুমায় এই সমাবেশগুলি একটা ব্যাপক সারা মানুষের মধ্যে পাওয়া যায়, কিন্তু সরকার সেখানে ভ্রুক্ষেপহীন, কংগ্রেস সরকার সেখানে ভ্রুক্ষেপহীন। তারা টিউজেস এবং তৎকালীন সময়ে সিপিআই নেতৃত্বে পরিচালিত যে গণমুক্তি পরিষদ তাদেরকে নিয়ে এই আন্দোলনটাকে বিপদগামী করার চেষ্টা করছে। তারা মনে করছে এর মাধ্যমেই বোধহয় এই আন্দোলনটাকে দাবিয়ে রাখা যাবে। এই পরিস্থিতিতে 2075-এর 3রা মার্চ সারা ত্রিপুরায় ব্লকে তহসিলে মহকুমা শাসকের কাছে সেখানে মানে দাবিকে সামনে রেখে আইন অমান্য আন্দোলন সংগঠিত করার জন্য সেখানে আহ্বান জানায়। সেই দিনে ত্রিপুরার বিভিন্ন জায়গার পাশাপাশি জুলাইবাড়ি, তখন অবিভক্ত বিলোনিয়া, এখন তো জুলাইবাড়ি শান্তির বাজারের মধ্যে গেছে, এই অবিভক্ত বিলোনিয়ার জুলাইবাড়িতে তহসিল অফিসকে সামনে রেখে তারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করে। অর্থাৎ পুলিশ বাধা দেবে, তারা ভাঙবে, তহসিল অফিসে যাবে, এই লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখানে তাদের বিরুদ্ধে গুলি চালায় এবং তথ্য থেকে দেখা গেছে এই আইন অমান্য আন্দোলন ভাগবার জন্য জুলাইবাড়িতে তখন পুলিশের নেতৃত্ব, এবং জুলাইবাড়ি হচ্ছে আপনার সুৎখুর মহাজনদের একটা জায়গা, বেআইনি মজুদদারি করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে বেশি মুনাফার জন্য অল্প একটা সংখ্যক অনুপজাতি অংশের আপনার বড় বড় কৃষক, তারাই সমস্ত কিছু সেখানে নিয়ন্ত্রণ করত। তারা মূলত কংগ্রেসের সমর্থক। তারা বসে ষড়যন্ত্র করে যে এদের একটা শিক্ষা দিতে হবে, এদেরকে এগুতে দেওয়া যাবে না, কার্যকরী একটা ব্যবস্থা নাও। এবং দেখা গেল এই যে 2-3টার দিক থেকে মিছিল আসলো, ভালো ভালো জমায়েত, প্রায় 4 থেকে 500। সেই সময় জুলাইবাড়ির মতো জায়গায় 4 থেকে 500 উপজাতি অনুপজাতি অংশের মানুষ, সম্ভবত অনুপজাতি অংশের মানুষও ছিলেন সংখ্যায় বেশি, উপজাতি অংশের মানুষও ছিলেন। এটা পুলিশের মাথা খারাপ করে দিয়ে তারা যখন এখান থেকে পার্টি অফিস থেকে বেরিয়ে তহসিল অফিসের দিকে যাচ্ছিল, তাদের দিকে বন্দুক তাক করে, এটা দেখে মানুষ অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা ফিরে আসেন, পার্টি অফিসের সামনে দাঁড়ান, সেখানে গুলি করে এবং সেই পুলিশ অফিসারের নির্দেশে গুলি চলে, তাতে গিয়ে আপনার ধনঞ্জয় ত্রিপুরা লুটিয়ে পড়েন এবং তিনি প্রয়াত হন। আমরা বিকেলবেলা আমরাও বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে খবর নিয়েছি, আমরা আন্দোলন অংশগ্রহণ করেছি, এরকম ঘটনা কোনো জায়গায় ঘটেনি, কিন্তু জুলাইবাড়িতে ঘটনা ঘটলো, ধনঞ্জয় ত্রিপুরা সেখানে জীবন দিলেন। তাহলে এই আন্দোলন ওখানে থেমে থাকলো না। তারপর 6ই মার্চ এর প্রতিবাদে সারা ত্রিপুরা বন্ধ ডাকা হলো এবং সেই বন্ধ দারুণভাবে সফল হলো, দারুণভাবে এই বন্ধ সফল হলো। এবং তার পরবর্তী পর্যায়ে অন্যান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো যে আমাদের আন্দোলন থেমে থাকবে না, লাঠি গুলি চালিয়ে দালালদের ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক যে দাবি, সেই দাবিগুলিকে দাবিয়ে রাখার যে চেষ্টা হচ্ছে, এটা আমাদের দাবি রাখতে পারবো না, আমরা মেনে নেব না। এই আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে গিয়ে জরুরি অবস্থা জারি হয়ে গেল এবং জরুরি অবস্থার আগে বিধানসভায় তখন আপনার সিপিআইএমের 2 জন নির্দল সহ 18 জন এমএলএ, কংগ্রেস দলের মধ্যে অন্তর্বিরোধ, এই সরকারটা টিকে রাখতে পারবে কিনা সমস্যা। এরকম পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ 2 জন নির্দল নিয়ে অমরেন্দ্র শর্মা এবং অজয় বিশ্বাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে তারা জয়যুক্ত হয়েছিলেন। 18 জন, তাদেরকে গ্রেপ্তার করলো
এবং এখান থেকে ত্রিপুরার বাইরে দক্ষিণ ভারতে তাদেরকে নিয়ে গেল। এর মধ্যে জরুরি অবস্থা জারি হলো এবং তখন গণতান্ত্রিক আন্দোলন করার কোনো সুযোগ নেই। সেই জায়গাতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া তখন কঠিন হয়ে পড়ে। পরবর্তী সময়ে জরুরি অবস্থা উঠে, লোকসভার নির্বাচন হয়, কংগ্রেস পরাস্ত হয়, প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হয়। এবং আপনাদের জানার জন্য বলছি, সেই লোকসভা নির্বাচনে, এর আগের নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দুজন প্রার্থী, একজন দশরথ, একজন বীরেন দত্ত, তারা জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু জরুরি অবস্থার তোলার পর যে লোকসভা নির্বাচন, আমাদের প্রস্তুতি আমরা নিতে পারিনি। এরকম একটা জায়গায় এই নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরাস্ত হয়। নৃপেন চক্রবর্তী বীরেন দত্তর জায়গায় তাকে প্রার্থী করা হয়েছিল। দশরথ দেব তার পুরনো দুটো কেন্দ্রেই এরাই প্রার্থী হন। দশরথ দেব পরাস্ত হন কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কাছে। তিনি কংগ্রেস দলের প্রার্থী ছিলেন। বিরাট ভোটের ব্যবধানে কিরিট বিক্রম জয়যুক্ত হয়েছিলেন, ঘটনা তা না, কিন্তু বেশ কয়েক হাজার ভোটে। কিন্তু নৃপেন চক্রবর্তী আপনার এখানে সিএফডির প্রার্থী। তিনি ছিলেন ত্রিপুরার প্রথম কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সৌজন্যলাল সিংহ। তার কাছে পরাস্ত শুধু না, তার আপনার প্রায় জামানত জব্দ হয়ে যাওয়ার মতো অবস্থা, অবিশ্বাস্য। এরকম পরিস্থিতিতে গিয়ে দেখা গেল দুটো আসনের একটা কংগ্রেস জিতলো, একটা আসন সিএফডি জিতলো। কংগ্রেসের ভেতরে আভ্যন্তরীণ কুন্দল বাড়ল, দুটিন টুকরা হয়ে গেল। একটা অংশ বেরিয়ে সিএফডি করলো, একটা অংশ বেরিয়ে জনতা পার্টি করলো। সিএফডি এসে সিপিআইএম এর লোকদের বলল, এই কংগ্রেস সরকার হাঁটাবো, আপনারা আসুন আমাদের সঙ্গে সরকার তৈরি করব। সিপিআইএম রাজি হলো, সরকার হলো, একটা কর্মসূচি তৈরি হলো। 3 মাসের মাথায় সিপিআইএম বলল আপনাদের সঙ্গে চলবে না, কারণ প্রতিশ্রুতি যা দিয়েছে একটাও কার্যকরী করছে না। যখন তাদেরকে বলছে, তারা বলছে এগুলি তো সরকার তৈরি করার আগে বলতে হয়, সরকারে গিয়ে এইসব কার্যকরী করতে হয় না, এগুলো নিয়ে চাপাচাপি করবে না, সরকারটা চালাতে দিন। এরকম পরিস্থিতি 3 থেকে 4 মাসের মাথায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বেরিয়ে আসে, সরকার ভেঙে পড়ে। এই সময়ে সিএফডি থেকে একটা অংশ বেরিয়ে যায়, আর আগে যে অংশটা জনতা পার্টি তৈরি করলো তারা আবার একটা জায়গায় আসে, এসে আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলে, সিএফডির সঙ্গে তো হলো না, আমাদের সঙ্গে আপনারা সরকার তৈরি করুন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, না এদের সঙ্গে গিয়ে লাভ হবে না। কিন্তু পরবর্তী সময় আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত ঠিক হলো, মানুষ এখন ভোট চায় না, মানুষ এখন আরেকটা বিকল্প সরকার চায়। এরা যখন এসছে, ঠিক আছে, আরেকটা কর্মসূচির ভিত্তিতে আমরা দেখি না। তারপরে গিয়ে সেখানে জনতা পার্টির সাথে সিপিআইএম মিলিতভাবে সরকার তৈরি হয়, আর একটা কর্মসূচি ঘোষণা করে। কিন্তু পরিবর্তন কিছু হয়নি, আগেরটার মতোই এই সরকারটাও দেওয়া প্রতিশ্রুতি কার্যকরী করেনি। 3 থেকে 4 মাসের ব্যবধানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলল, এদের সঙ্গে যদি আমরা থাকি আমরা ডুববো। মানুষ মনে করবে আমরাও ক্ষমতালোভী, মানুষের সমস্যার সমাধান আন্তরিকভাবে আমরা চাই না। সরকার তৈরি করার সময় যদিও সমস্যাগুলির কথা বলেছি, সরকারিকে কোনোটাই আমরা কার্যকরী করতে পারছি না, এটার সঙ্গে কোনোমতেই থাকা যায় না। এই পরিস্থিতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করে, তার পার্টি রাজ্য নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা গ্রহণ করে এই সরকার থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দাবি করে যে এই বিধানসভা ভেঙে দাও, রাষ্ট্রপতি শাসন জারি করো, নূতন করে নির্বাচন করো। এই পরিস্থিতিতে গিয়ে আপনার 77-এর ডিসেম্বর মাসে ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে আপনার 7 থেকে 8 মাস আগে যে লোকসভা নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতার জামানত জব্দ হয়ে যাচ্ছে, সেই নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 7 বিধানসভার মধ্যে 56 আসনে জয়যুক্ত হয়, আর 4টা আসন টিউজেস পায়, কংগ্রেস একটা আসনও পায়নি, শূন্য। যার জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা তিনি মুখ্যমন্ত্রী হলেন নৃপেন চক্রবর্তী। দশরথ দেব শিক্ষামন্ত্রী, উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আরো বিভিন্ন দপ্তর, বীরেন দত্ত মন্ত্রী, বৈদ্যনাথ মজুমদার মন্ত্রী, অনিল সরকার মন্ত্রী, দীনেশ দেববর্মা মন্ত্রী, সবটা মিলিয়ে সুধন্যা দেববর্মা জনশিক্ষা যে সমিতি, যার নেতৃত্বে
শিক্ষার আন্দোলন, তিনিই সভাপতি, তিনি হয়েছেন এই প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর বিধানসভার তিনি হয়েছিলেন অধ্যক্ষ। আমি মোটামুটি আমার স্মরণশক্তিতে যতটা আছে তার থেকে কথাগুলি বলছি। এই সরকার আসার পর এই যে চার দফা অন্যান্য প্রতিশ্রুতির পাশাপাশি এই 4 দফাকেও বামফ্রন্ট সরকার বাস্তবায়িত করার উদ্যোগ নেয়। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ত্রিপুরা এসছেন, নৃপেন চক্রবর্তী দশরথদের রাজভবনে তার সঙ্গে দেখা করতে গেলেন যে আমরা ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ তৈরি করতে চাই উপজাতি জনগণের স্বার্থে। এটা করতে গেলে পর সংবিধান সংশোধন করতে হবে। আমাদের দেশের সংবিধানে সেই সময়ে ষষ্ঠ তফসিলের মধ্যে কোন কোন রাজ্য অন্তর্ভুক্ত সেটা উল্লেখ করা আছে, কিন্তু ত্রিপুরার নাম নাই। মোরারজি দেশাই যখন শুনলেন যেটা করতে গেলে পরে সংবিধান সংশোধন করে ত্রিপুরার নাম ঢোকাতে হবে, তিনি পরিষ্কার হাতজোড় করে বললেন এটা আমার দ্বারা হবে না, আমি এই সংবিধানের গায়ে আর স্পর্শ করব না। আপনারা জানেন ইন্দিরা গান্ধী তার সুবিধার্থে তার স্বার্থে সংবিধান একের পর এক পরিবর্তন করছিল, এটার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। কাজে এই সংবিধান রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে আমি সরকারে গেছি। আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা উপজাতি জনগণের সাথে কাজ করতে চান, সপ্তম তফসিল যেহেতু আছে এর ভিত্তিতে জেলা পরিষদ করা যায়, আপনারা করুন। ষষ্ঠ তফসিল করার জন্য চাপ দেবেন না, সংবিধান সংশোধন করে তার মধ্যে ত্রিপুরার নাম আমার পক্ষে ঢুকানো সম্ভব হবে না। এটা ইতিহাস। এই পরিস্থিতিতে ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেতৃত্ব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, তারা পরিষ্কার বুঝে গেলেন যে এই মোরারজি দেশাই কিন্তু হার্ডনাট, এক কথার মানুষ, একবার মাথায় যেটা ঢুকে তার থেকে তাকে নাড়ানো খুব কঠিন। সে যখন না করেছে হবে না, তাহলে আমরা সপ্তম তফসিল মোতাবেকই ভোট করব, কিন্তু ষষ্ঠ তফসিলের দাবি আমরা ছাড়ব না। এই দায়িত্ব নিয়েই বামফ্রন্ট সরকার আইন তৈরি করলো, জেলা পরিষদ তৈরি করবার জন্য সে উদ্যোগ গ্রহণ করলো। এরকম পরিস্থিতির মধ্যে উপজাতি যুব সমিতি, এবং আপনাদের জানার জন্য বলছি, প্রথম যে বামফ্রন্ট সরকার তৈরি হয় তাতে সিপিআই ছিল না, সিপিআই কংগ্রেসের সঙ্গে। প্রথম বামফ্রন্টে ছিল সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক। এবং প্রথম নির্বাচনে জনতা পার্টির অংশগ্রহণ করেছিল, তাদেরকে একটা আসন আমরা দিয়েছিলাম, এবং সেই আসনটাতে বামপন্থী ফ্রন্টের সমর্থনে এই ভদ্রলোক জয়যুক্ত হয়েছিলেন। অরুণ ভৌমিক, রামনগরে বাড়ি। পরবর্তী সময় তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যান, তিনি প্রয়াত হয়েছেন। ইতিহাস বলে আমি উল্লেখ করলাম। তিনি মন্ত্রী হতে চেয়েছিলেন, যেহেতু বামফ্রন্ট সরকার, তাতে অন্য দলকে আমরা দেব না, বামপন্থী ফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলির নেতাদেরকে আমরা মন্ত্রী করব, জনতা পার্টি আছে থাকবে, তার থেকে কোনো মন্ত্রী করা যাবে না। তাতে তিনি অখুশি হয়েছিলেন, কিন্তু কিছু করার জায়গা ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে যখন এই 4 দফা দাবি অন্যান্য দাবিগুলির পাশাপাশি কার্যকরী করার চেষ্টা হচ্ছে, তখন উপজাতি যুব সমিতি তারা সেখানে স্লোগান তুলল। প্রথম স্লোগান হচ্ছে ট্রাইবেলের দাবি, ট্রাইবেল আন্দোলন করবে, বাঙালিরা আসতে পারবে না। আন্দোলনটা ভাঙবার চেষ্টা করলো, জরুরি অবস্থা গেল, ভোট হলো, বামফ্রন্ট সরকার হলো, জেলা পরিষদ করছে। ভাষা, ককবরক ভাষাকে রাজ্য সরকারের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়, প্রশাসনিক ক্ষেত্রে এই ভাষাকে কাজে লাগাবার জন্য উদ্যোগ নেয়, এবং 5ম শ্রেণী পর্যন্ত ককবরক ভাষায় উপজাতি ছেলেমেয়েরা যাতে পড়তে পারে সিদ্ধান্ত নেয়, বইপত্র ইত্যাদি ছাপাতে শুরু করে। মাস্টার মাধ্যমিক পাস পাওয়া যাচ্ছিল না, 7-8 পর্যন্ত পড়া ট্রাইবেলদের মধ্যে ককবরক ভাষায় পড়াতে পারে, তাদেরকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এই ককবরক ভাষায় পড়াবার জন্য বামফ্রন্ট সরকার শিক্ষকের চাকরি তারা দেয়। ভারতবর্ষের কোথাও এরকম নজির নাই। আজকে যে নতুন প্রজন্ম উপজাতি জনগণের মধ্যে, তারা এগুলি জানে না, এগুলি বলে না, টিপরা মাথা, তারা বরং বিভ্রান্ত করার চেষ্টা করে। যাই হোক, আমি সংক্ষিপ্ত করে আনার চেষ্টা করছি, যদি আমি আরো সংক্ষেপে বলবো চেষ্টা করেছিলাম, পারলাম না, কিন্তু ইতিহাস তো বলতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এরা তখন স্লোগান দিল, যারা 1949-এর 15ই অক্টোবরের পর ত্রিপুরা যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়, ত্রিপুরা এসছে, তাদেরকে ত্রিপুরা থেকে বের করতে হবে, তারপর এডিসির নির্বাচন হবে। তার মানে হচ্ছে আবার ঘুরিয়ে বাঙালিদের বিরুদ্ধে স্লোগান।
এবং এই স্লোগান সামনে নিয়ে তারা বাজার বন্ধের ডাক দিল, গ্রামের বাজার 7 দিন। এবং এটা বোঝা গেছিল যে তারা এখানে গোলমাল বাঁধাবার চেষ্টা করছে। আমার এখনো মনে আছে, তখন আমি ছাত্র ফেডারেশন করি কৈলাসহরে, ছাত্রদের শিক্ষার শিবির 3 দিনের, ওখানে ছিলাম। দুপুরবেলায় খবর গেল আপনার এই মোহনপুরের দিকে যেতে, লেফঙ্গার কাছে আনারস কেনা বেচা এবং তারপর এটা কাটা নিয়ে একটু বিরোধ হয়, এই নিয়ে মারামারি, তারপর দাঙ্গা লেগে যায়, ভাতৃঘাতী দাঙ্গা। কয়েকশো মানুষ প্রাণ হারান, লক্ষাধিক মানুষকে শিবিরবাসী হতে হয়, একটা অস্থিরতা তৈরি হয়, দাঙ্গা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাতে নির্বাচনটা হতে না পারে। কিন্তু বামফ্রন্ট সরকার দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে উপজাতীয় অনুপজাতীয় উভয় অংশের বৃহত্তম অংশের মানুষকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করে শান্তি ফিরিয়ে আনে এবং 7ম তফসিলের মোতাবেক জেলা পরিষদ গঠিত হয়। অঘুর দেব বর্মা ছিলেন তার প্রাথমিক পর্যায়ের নেতৃত্বে। নারায়ণ রূপিণী, অঘুর দেব বর্মা, তারাই এই প্রথম গঠিত জেলা পরিষদের নেতৃত্ব করার চেষ্টা করেছে। কিন্তু 6ষ্ঠ তফসিলের দাবি বামফ্রন্ট ছাড়েনি। বিধানসভায় প্রস্তাব আনলো এবং সেই বিধানসভায় 60 জনই বিধায়ক, তখন কংগ্রেস নাই, এই 6ষ্ঠ তফসিল ত্রিপুরায় চালু করার জন্য, সংবিধান সংশোধন করার জন্য প্রস্তাব পাশ করে দিল্লিতে পাঠায়। তখন ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী, তিনি যখন দেখলেন বিধানসভায় সর্বসম্মতিক্রমে 6ষ্ঠ তফসিলের দাবি গৃহীত হয়েছে প্রস্তাব হিসাবে, আর কি করে এটার বিরোধিতা আমরা করি, তখন গিয়ে সংবিধান সংশোধন করে সেখানে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করে 6ষ্ঠ তফসিল মোতাবেক এখানে জেলা পরিষদ করার সিদ্ধান্ত হয়। তারপর 7ম তফসিলে প্রথম জেলা পরিষদ হলেও পরবর্তী সময়ে তার 5 বছর পূর্ণ হওয়ার আগেই 6ষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ নির্বাচন সংগঠিত হয়। এই যে ঘটনাগুলো, এই যে কমরেড রাধাচরণ যে বললেন, উপজাতি জনগণের, আমি অন্য অংশের কথা বাদই দিলাম, শুরু থেকে রাজন্য শাসন থেকে এই যে প্রক্রিয়াক্রমে পর্যায়ক্রমে এই যে পদক্ষেপগুলি কোন পার্টি নিয়েছে, কোন সংগঠন নিয়েছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদ, গণতান্ত্রিক বামপন্থীর দৃষ্টিভঙ্গি প্রসূত যে গণতান্ত্রিক সংগঠনগুলো, তারা ছাড়া কোনো সংগঠন না। বরং এরা প্রতিনিয়ত এই আন্দোলনকে বিপদগামী করার, জনগণের মধ্যে ঐক্য ভাঙার চেষ্টা করেছে। নূতন যে প্রজন্ম, তারা কিন্তু এই ইতিহাস ভালো করে জানে না, তাদের কাছে এটা আমাদের নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আজকে আমরা 50 বছর আগের ঘটনা ধনঞ্জয় ত্রিপুরাকে আমরা স্মরণ করছি, এ তো শুধু ফুলমালা দিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করে তার প্রতি শ্রদ্ধা জানাবা, এটা একদিক থেকে আনুষ্ঠানিক। কিন্তু কেন ধনঞ্জয় শহীদ হলেন এবং সেই যে দাবি, এই দাবিকে বাস্তবায়িত কার্যকরী করার জন্যে এই লড়াইটা কারা সংগঠিত করলেন এবং কোথায় এসে তা বাস্তবায়িত হলো, কাদের দ্বারা এটা বাস্তবায়িত হলো, এখন এদেরকেই সেখানে প্রায় নিঃশেষ করে দেওয়ার জন্য এই যে বিজেপি সরকার ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে একটা আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। এখন আমরা যেটা লক্ষ্য করছি, টিউজেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যে রাজবাড়িতে টিউজেস জন্ম নিয়েছিল, সেই রাজপরিবারের সন্তান তিনি এখন তীব্রামথা তৈরি করেছেন। একসময় কংগ্রেস দলের সভাপতি ছিলেন এবং তিনি যখন বুঝতে পারলেন ত্রিপুরায় এখন কংগ্রেস দলের অস্তিত্ব নাই, এরা বড় অংশে বিজেপিতে ভোট দিয়ে তাকে সরকার আসতে সাহায্য করেছে, আমি একলা এই কংগ্রেস দলের সভাপতি হয়ে কী লাভ হবে, বরং এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার জন্য কমিউনিস্টরা তো বসে থাকবে না, সিপিআইএম তো বসে থাকবে না, গণমুক্তি পরিষদ তো বসে থাকবে না, তারা বিকল্প আন্দোলন সংগঠিত করবে। তারা যাতে এগিয়ে আসতে না পারে তাকে প্রতিহত করা এবং এই সরকারটাকে টিকে থাকতে সাহায্য করার জন্য সেখানে অপ্রকাশ্যে চুক্তি করে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়ে তীব্রামথা তৈরি করে তারা এডিসি দখল করলো। আপনারা জানেন বিধানসভা নির্বাচন 42টা আসনে দাঁড়ালো। তারা কিন্তু বলছে আমাদের শুধু ট্রাইবেলদের স্বার্থ, তো ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য 20টা আসন, সে 20টা আসনে আপনারা দাঁড়িয়েছেন, কেউ তো আপত্তি করছে না। বাকি 22টা আসনে কেন দাঁড়ালেন? আসলে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে ওই 22টা আসনের মধ্যে উপজাতিদের ভালো সংখ্যক ভোট আছে, এই ভোটটা বিজেপিতে যাবে না,
কারণ তারা বিজেপির কার্যকলাপ দেখে তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আগে যেমন কংগ্রেসের বিরুদ্ধে, এখন বিজেপির বিরুদ্ধে। এরা বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দেবে তো যে তাদের বিজেপির আসন কমবে, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আসন বাড়বে, এই সরকারটা যাবে, আবার বামফ্রন্ট সরকারে আসবে। কাজেই বিজেপির সাথে আলোচনা করে গোপন সলা পরামর্শ করে 20টা রিজার্ভ সিট এবং তার বাইরে 22টা আসনে তারা দাঁড় করিয়ে এই ট্রাইবাল ভোট তাদের দিকে টেনে আনার চেষ্টা করে। এটা করে 13টা আসনে তারা জেতে। এটা যদি না হয় তাহলে বিজেপি কিন্তু সরকারে থাকতে পারে না। 1 বছরের ব্যবধানে এই তীব্রমথা বিজেপির বিরুদ্ধে কথা বলে 13 আসনে জিতলো, 100টার মধ্যে 19টা ভোট পেল, তারা এই সরকারে ঢুকলো। একজন পুরামন্ত্রী, একজন হাফ মন্ত্রী। তাহলে মন্ত্রীও আছে, সরকারও আছে, এই দলের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু দলের অস্তিত্ব আলাদা করে রেখেছেন। এডিসি তাদের হাতে, তাদের পরিবারের লোক বিজেপির সিম্বল নিয়ে লোকসভায় জিতলেন, রাজ পরিবারের। সব মিলিয়ে এখন অবস্থাটা কি? দুর্নীতিতে ত্রিপুরা ছেয়ে গেছে। সরকার জনস্বার্থে কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। ট্রাইবাল বলুন, তফসিলি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত অংশের মানুষ বলুন, এডিসি তাকেও সাহায্য করছে না। এডিসি তীব্রমথার হাতে। তাহলে সরকারে তুমি আছো, সেখান থেকে তুমি চাপ সৃষ্টি করতে পারো। রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, রোজগার কেনবার ক্ষমতা, অনাহার অর্ধার থেকে মানুষকে রক্ষা করা, সন্তান বিক্রি করছে এটা বন্ধ করা, রাজ্যান্তরিত হচ্ছে, কাজের সন্ধানে ওখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, এটা বন্ধ করার জন্য এখানে কাজকর্মের ব্যবস্থা করো। কই তীব্রমথা তো কিছু বলছে না। টিউজাইজকে আমরা যেমন দেখেছি কংগ্রেসকে সমর্থন করে সাহায্য করেছে, ঠিক তীব্রমথা আপনার বিজেপিকে সমর্থন করছে, সাহায্য করছে। আপনারা শুনছিলেন কমরেড রাধাচরণ বলেছেন 2 দিন আগে তারা 2 দিনের এটা প্ল্যানারি সেশন করেছে, যুব সংগঠন তৈরি করবে, যুবকদের স্বার্থে লড়াই করবে, সংগ্রাম করবে। পত্রপত্রিকায় তারা সেখানে কী কী আলোচনা করেছেন তেমন একটা কিছু বেরিয়েছে, ঘটনা তা না। আমি খুঁজবার চেষ্টা করেছি। এখনো ঘুরিয়ে ফিরিয়ে 1 বছর আগে কেন্দ্রের সঙ্গে কথা বলে সংবিধান সংশোধন 125 ধারা এটাকে কার্যকরী করা হবে, এটা কার্যকরী করলে নাকি উপজাতিদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও ভুল কথা। এটা নিয়েও একটা ইলিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে। আসলে কি, 6ষ্ঠ তফসিল মোতাবেক এডিসি এলাকাতে কিছু প্রশাসনিক ক্ষমতা বাড়বে, আর কেন্দ্র চাইলে সরাসরি টাকা এডিসির হাতে দিতে পারবে। কিন্তু এর অর্থ এই না উপজাতি জনজীবনের মৌলিক সমস্যাগুলি 125 নম্বর ধারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হলেই সমাধান হয়ে যাবে, মোটেই ঘটনা তা না। তারপরেও এটাকে আমরা সমর্থন করছি, এটাও কার্যকরী করতে পারছে না। কোথায় যুবকদের আপনার চাকরির সমস্যার সমাধান, সংরক্ষণের জন্য যে আসনগুলো সেগুলো শূন্য পড়ে আছে, এগুলি পূরণ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ট্রাইবেল এলাকা, রাস্তাঘাট এগুলি ভেঙে চৌচির, স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। একটা ছোট্টখাট্টো অপারেশন হলে পরে আপনার সেখানে সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সব কিনে দিতে হয়। হাসপাতালে ডাক্তার ভর্তি করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে গ্রামের ডাক্তারবাবু রুগীকে ভর্তি করে তার সাহস পাচ্ছেন না, টাকা নাই, খাবার দিতে হবে, তাকে পাঠিয়ে দিচ্ছেন বড় হাসপাতালে। সেখানে যখন বলছে কি করে যাব, বলছে অ্যাম্বুলেন্স নিয়ে যান। অ্যাম্বুলেন্স আনতে গেলে পরে বলছে পেট্রোল ডিজেল আপনাদের কিনতে হবে। বলা কি কাণ্ড বলছেন, ওষুধ কিনতে পারছি না, অ্যাম্বুলেন্সের এই পেট্রোল ডিজেলের পয়সা কোত্থেকে দেব? এই যে পরিস্থিতিটা চলছে, এই যে গত 2 দিন যাবৎ আগরতলায় এই আপনার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তীব্রমথার মিটিং হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রদ্যুৎ কিশোরীতে বক্তৃতা করলেন। এই বিষয়গুলো নিয়ে কোনো কথা শুনেছেন আপনারা? পত্রপত্রিকায় কিছু কথা শুনেছেন আপনারা? যুবকদের জীবনের সমস্যার সমাধান নিয়ে কোনো কথা বলে শুনেছেন তা আপনারা? কোনো কথা নাই। লক্ষ্য একটাই, উপজাতি বলুন, তফসিলি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, তাদের জীবনের মূল সমস্যার সমাধান বিজেপি সরকারের হাতে হবে না। কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি। তারা সারা দেশের যেমন সর্বনাশ করছে, ত্রিপুরাও করছে। আমরা চাক্ষুষ করছি, গণতন্ত্র সংহার করছে, ভোটের অধিকার হরণ করেছে, এবং দুর্নীতি আর সরকার সমর্থক, দুর্নীতি এবং এডিসির সমর্থক। এবং এডিসির কর্মচারী মাসের প্রথম সপ্তাহে বেতন পাবে কিনা
এটা এখন অনিশ্চয়ের মধ্যে পড়ে গেছে। কাজে এই পরিস্থিতিতে ত্রিপুরাকে তো চলতে দেওয়া যায় না। আমরা কি শুধু ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের 50 বছর পূর্তিতে তার ছবিতে ফুলমালা চন্দন দিয়ে নমস্কার করে চলে যাব? তার জন্য কিন্তু আমরা এখানে মিলিত হইনি। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য কি? এই ঐতিহাসিক প্রেক্ষাপট চেতনায় রেখে লড়াইটা মধ্য দিয়ে যে অধিকারগুলো অর্জিত হয়েছে এগুলো যথাযথ কার্যকরী করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার যে ভূমিকা নিয়েছিল, বর্তমান বিজেপি সরকার সে ভূমিকা নিচ্ছে না। আর এই বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়ে তীব্রমথা উপজাতিদের মধ্যে বিশেষ করে তরুণ তরুণী যারা তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার চেষ্টা করছে। কিন্তু তাদের মধ্যে সম্বিত ফিরবার মতো একটা পরিমণ্ডল তৈরি হয়েছে, নতুন করে ভাবতে শুরু করেছে। একটা অংশ ছাড়ছে, আমাদের সঙ্গে একটা অংশ আসছে, আবার একটা অংশ সরাসরি বিজেপির সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে গেলে উপজাতি যুব যৌনের সমস্যার সমাধান হবে না, উপজাতি জনগণের সমস্যার সমাধান হবে না। তফসিলি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, নিম্ন মধ্যবিত্ত অনুপজাত অংশের মানুষ বলুন, তাদের জীবনের সমস্যার সমাধান হবে না। সারা দেশে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, ত্রিপুরাতেও বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা আমাদের সংগঠিত করতে হবে। এই বিজেপিকে মদত দিচ্ছে তীব্রমথা প্রত্যক্ষ পরোক্ষভাবে। তাকে কোণঠাসা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। তাদের আশ্রয় থেকে উপজাতিদের মধ্যে যারা তরুণ তরুণী তাদেরকে আমাদের সেখানে সচেতন করতে হবে। এবং বিশেষ করে উপজাতিদের মধ্যে যারা বয়স্ক, একসময় গণমুক্তি পরিষদের সঙ্গে ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন, এই নূতন তরুণ তরুণী যারা গত নির্বাচনে 18 নির্বাচনে তাদের পায়ে হাতে ধরে সেখানে তাদেরকে অনুরোধ করেছেন, একবার ভোট দিয়ে দেখো না, দিলেই তো কমিউনিস্ট পার্টিকে, সিপিআইএমকে, একবার বিজেপিকে ভোট দিয়ে দেখো না, একবার তীব্রমথাকে ভোট দিয়ে দেখো না। তাদের কথা তারা ফেলতে পারেনি, ভোট দিয়েছে, বিজেপিও সরকার হয়েছে, তীব্রমথাও জিতেছে। তাদের মধ্যে এখন প্রশ্ন সৃষ্টি হয়েছে, কি করলাম? এই ছেলেপুলেদের কথায় বিভ্রান্ত হয়ে ভোট দিয়ে এদেরকে সরকার এবং এডিসি দখল করতে সাহায্য করলাম, এখন তো শ্মশান করে দিচ্ছে সব। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বলতে চাইছি, আজকের দিনে আমাদের শপথ নেওয়া দরকার। এরকম যে বয়স্ক অংশের মানুষ, তাদের একটা অতীত আছে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, সামন্ত শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, কংগ্রেস সরকারের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে, জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেছে। ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার যে কাজ, তাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই করেছে। এই যে অংশ, তাদেরকে যারা বিভ্রান্ত করেছে, বয়স্ক, তাদের সঙ্গে কথা বলা দরকার, তাদেরকে অনুরোধ করা দরকার। আপনারা আপনাদের অভিজ্ঞতার মধ্যে যে বুঝতে পারছেন, আপনাদের আমরা অনুরোধ করব, হাত বাড়ান। আপনাদের যে পুরনো সংগঠন, সেই সংগঠনের পতাকা তলে সমবেত হন, একে শক্তিশালী করতে সাহায্য করুন। এদের মাধ্যমে তাদের ঘরের যে ছেলে মেয়েরা, তরুণ তরুণী, পরবর্তী পর্যায়ে তাদের কাছে আমরা কথা বলবো, তাদেরকে জয়যুক্ত করে আনবো। সবাইকে না পারলো, একটা বড় অংশকে। মানুষ তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখে, যখন বুঝতে পারছে আমরা যদি এই উদ্যোগটা গ্রহণ করতে না পারি, শুধু 4 দলের মধ্যে বাছাই করে কিছু লোকদের সামনে বক্তৃতাই করে গেলাম, জনগণের মধ্যে গেলাম না, কথা বলবার চেষ্টা করলাম না, তাদের যে ভাবনা, চিন্তা, প্রশ্ন, জিজ্ঞাসা জানবার, বুঝবার চেষ্টা করলাম না, এগুলো পরিষ্কার করার জন্য, স্পষ্টীকরণের জন্য কথা বললাম না, তাদের ভাষায় বুঝাবার চেষ্টা করলাম না, তাহলে কি করে এই যে জনবিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি, স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে ফ্যাসিস্ট সুলভ পদ্ধতিতে ত্রিপুরাকে ধ্বংস করার চেষ্টা করছে, গোটা ভারতবর্ষের বুকে নয়া ফ্যাসিবাদী যে ব্যবস্থা কায়েম করার জন্য ত্রিপুরাকে ল্যাবরেটরির মতো, তারা এটা পরীক্ষাগারের মতো তারা কাজে লাগাবার চেষ্টা করছে। এর থেকে কি করে আমরা বেরোবো? তার জন্যে আজকের দিনে এই ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের 51তম বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে তুমি যে আন্দোলন অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়ে আমাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিয়ে গেছো, অনেক দূর আমরা এসেছি, কিন্তু অর্জিত অধিকার ধ্বংস করে ফেলছে, এবং এই অধিকারগুলি রক্ষা করলেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান এবং মনে করার কারণ নেই। আমাদের সার্বিক যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই যে এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো,
এগুলোকে সুনির্দিষ্টভাবে আমরা সেখানে প্রতিষ্ঠিত করতে চাই। তার জন্যে এই যে অশুভ শক্তি যারা দিল্লির ক্ষমতায়, রাজ্যের ক্ষমতায়, তাদের সহযোগী যারা এই তীব্রাপথার মতো রাজনৈতিক দলগুলো, তাদেরকে কোণঠাসা করার জন্য আমাদের কিন্তু বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার শপথ নিতে হবে। এবং এই শপথ নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলেই ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের 51তম বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা দেখানো যথার্থ হবে। তাই আপনাদের কাছে আবেদন করব যে আজকের দিনে এই শপথ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। বিশেষ করে আমি বলবো, উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যেই বিভ্রান্তি শুধু উপজাতির মধ্যে না, অনুপজাতির মধ্যে। অনুপজাতিদের একটা অংশ বিজেপিতে যায়নি, যারা বামপন্থী ফ্রন্টের সঙ্গে ছিলেন, তারা এখন উপলব্ধি করছেন, দেখলে পরে লজ্জায় মাথা নুয়ে রাখেন, চোখের জলে বুক ভাসান, কপালে হাত ঠেকিয়ে বলেন আমরা ভুল করেছি, আমাদের ক্ষমাকান্না করে মাফ করে দিন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে উভয় অংশের মধ্যেই আমাদের যেতে হবে। বিশেষ করে আমরা উপজাতি অংশের জনগণের মধ্যে আমাদের এই কার্যকরী উদ্যোগ ব্যাপকভাবে গ্রহণ করা দরকার। পরিস্থিতি মধ্যে আমরা লক্ষ্য করছি এটা পরিবর্তনের একটা হাওয়া কিন্তু বইছে। আমি যে কারণে উল্লেখ করলাম, ৭৭-এর লোকসভা নির্বাচন 7 মাস আগে নৃপেন চক্রবর্তীর জামানত জব্দ হয়, প্রায় 8 মাস পরে ভোট হয়, সেখানে সেই নৃপেন চক্রবর্তী কিন্তু মুখ্যমন্ত্রী হয়। এটাই অভিজ্ঞতা। সবটা বাইরে থেকে আঁচ করা যায় না। নদীর পাড়ে দাঁড়ালে উপর থেকে মনে হয় নদীটা শান্ত, এর মধ্যে মধ্যে সুদ নাই, কিন্তু নেমে যখন আপনি খালি পায়ে পার হওয়ার চেষ্টা করেন, দাঁড়াতে গিয়ে দেখছেন ভীষণ স্রোত আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আজকে সারা দেশের মধ্যে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরায় এই ভেতরে অন্তঃসলিলের স্রোতের মতো নদীর আমাদের রাজ্যের মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল, তফসিলি, আপনার ওবিসি, সংখ্যালঘু নির্বিশেষে নিম্ন মধ্যবিত্ত সহ গরিব মানুষ, তারা এখন খুবই ফুসছেন, বৃহত্তর লড়াই চায়, সাহসিক ভূমিকা চায়। কাজে সংগঠিত আন্দোলনের যারা নেতৃত্ব, তাদেরকেই উদ্যোগী সাহসিক ভূমিকা নিতে হবে, সামনের দাঁড়িয়ে লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে, আক্রান্ত হতে হবে, ঢিল পাটকে ছুটবে, মাথা ফাটবে, রক্ত ঝরবে, পেছপা হওয়া যাবে না। নেতৃত্বের দায়িত্ব পালন করতে গেলে একে মোকাবেলা করেই অগ্রসর হতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলেই এই দুঃশাসনের হাত থেকে ত্রিপুরাকে আগামী দিনে উদ্ধার করার যে আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি, তাতে একটা সঠিক অর্থে পরিবর্তন এবং সাফল্য অর্জন করা সম্ভব হবে। এই আস্থা নিয়েই কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। নিজের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, এবং নিজের উপর যদি আস্থা বিশ্বাস না থাকে, আপনার শক্তির উপর, আপনার চেতনার উপর যদি আস্থা বিশ্বাস না থাকে, তাহলে জনগণকে আপনি কি করে বিশ্বাস করবেন, তাদের উপর আপনি কি করে আস্থা স্থাপন করবেন? কাজে নিজের উপর আস্থা রাখতে হবে, জনগণের উপর আস্থা রাখতে হবে, এবং জনগণের মধ্যে যেতে হবে, নূতন মানুষদের মধ্যে যেতে হবে। শুধু আমাদের সঙ্গে একটা বৃত্তের মধ্যে যারা সবসময় ঘোরাফেরা করেন, তাদের মধ্যে ঘুরে সময় নষ্ট করলে চলবে না। তারা আছেন, তারা থাকবেন, তারা অংশগ্রহণ করবেন, তার বাইরের যে বিরাট অংশ, সেখানে আমাদের যেতে হবে। আজকের দিনে এই শপথ এখান থেকে আমরা নিয়ে বেরিয়ে যাব, এবং ত্রিপুরায় আগামী দিনে একটা নতুন ধরনের গণসংগ্রাম, গণ আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা নেব। এই দৃঢ়তা নিয়েই আজকে এখান থেকে আমরা যাব, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।